সংসারের ধোয়া মোছা গোছানোর কাজ যেন শেষই হয় না। আমরা কিন্তু প্রতিদিন এই কাজগুলো করে থাকি। তারপরে দেখা যায় যে কোথা থেকে কাজ বের হয় তো বলে শেষ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি মমরিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু সকাল থেকে অনেক ভোর থেকে রান্নাবান্না শুরু করেছি। নাস্তা অলরেডি করা হয়ে গিয়েছে। দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি, কিন্তু ভিডিওটা আমি শুরু করছি এখন প্রায় 11টা বাজে তখন থেকে। তো হাতে মেখে গরুর মাংস অলরেডি চুলায় চাপিয়ে দিয়েছি। তো আজকে একটা রেসিপি করব, কাঁচা আম দিয়ে বাটা মাছের ঝাল, সেটা করব পরে যে। তো মাংসটা অলরেডি চুলায় চলছে। তো ভাবলাম যে ফ্রিজটা একটু ডিপ ফ্রিজটার উপরে একটা কাভারটা কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছে এবং ধুলাবালিও পড়েছে, তো চেঞ্জ করে দিই। তো একটা একটা করে কিন্তু প্রতিদিনই একটা গোছানোর কাজ করতেই থাকছি আমি। তো ডাইনিং স্পেসটা আবার ধরতে হবে, তো একটা টোকে করে নিচ্ছি। তো এটাও চেঞ্জ করে দিয়ে অন্য একটা কাভার দিব। আর এটা একটু ক্লিন করে নিচ্ছি, যে স্প্রে দিয়ে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করি সেটা দিয়ে এটা ফ্রিজগুলো আমি বাইরেটা ক্লিন করে নিই। তো সেভাবে করে নিলাম। তো এরপরে আবার এই যে মেরুন কালারের কভার যেটা আগে দেওয়া ছিল সেটা আবার দিলাম। তো এভাবে অল্টারনেট করে আমি ব্যবহার করি, যে একটা নোংরা হইলে ওটা তুলে ফেলে দিয়ে আবার একটা দিই। তো এখন এটা দিয়ে দিলাম। আর ওই অফার কালারটা কিন্তু বেশি নোংরাটা হয় এবং বোঝা যায়, আর এটাতে একটু নোংরা কমই হয় মারুন কালারটা। তো যাই হোক, এটা কিন্তু আমি একদম পরিষ্কার করে মুছে নিয়ে দিয়ে দিলাম। আর উডেন যে ট্রেটা থাকে ফ্রিজের উপরে সেটাও এখানে রেখে দিলাম। তো এটা একটু মুছতে হবে, এটার মধ্যে কিন্তু ধুলাবালি প্রচুর আসে। আর আমার ডাইনিংয়েতে বলি সবসময় যে বড় একটা জানালা দিয়ে আছে, তো সেখান থেকে তো যেমন বাতাস আসে তেমন কিন্তু ধুলাবালিও আসে। তো এই যে এটার পরে প্রচণ্ড ধুলা পড়ে থাকে। তো 2-1 দিন পর পর এগুলো কিন্তু মুছতে হয় এই জিনিসগুলো, তা না হলে একদম ধুলা পরল দেখা যায়, একদম বোঝা যায় যে ধুলা কতটা আছে। মনে হয় যে 2-4 দিন না মুছলে কত বছর ধরে মোছা হয় না, এমন অবস্থা হয়। আর আমার এই যে আর্টিফিশিয়াল যে ফ্রুট বাস্কেট, এটা হাত থেকে পড়ে গিয়েছিল, তো অনেকগুলো ফল খুলে গিয়েছে। তো সুপারগুলো আটা নিয়ে এসে লাগাতে হবে। আমার বাসায় বেশ কিছু জিনিস এভাবে খুলে গিয়েছে। ফ্রিজ স্টিকার ছিল একটা, ফ্রিজের উপরে যে একটা ময়ূর, সেটাও কিন্তু খুলে গিয়েছে চুম্বকটা, সেটাও আঠা দিয়ে লাগাতে হবে। খুলে এখন রেখে দিয়েছি। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে মুছে নিয়ে এবং ট্রেটা দিয়ে দিলাম। এরপরে ফ্রুট বা ঝুড়ি থাকে যে বেতে, সেটাও দিয়ে দিব। তো কোথায় রেখে ভালো লাগছে সেভাবে রাখতেছি। দেখা যাচ্ছে এদিকে রাখলে ভালো লাগছে না, দেখতে কেমন যেন। তো একটু সরিয়ে দিলাম আবার, সামনে বেশি দিলে ভালো লাগে না, তো একটু সরিয়ে দিলাম। তো ডিপ ফ্রিজের উপর বেশি কিছু রাখা যায় না, কারণ এটা খুলতে গেলে তো সব কিছু নামাতে হয় আবার। আর এটা যেহেতু একবারই খোলা পড়ে শুধু সকাল টাইমটাই মাছ কিংবা মাংস যে কিছু বের করার জন্য, তো এটাতে শুধু মাছ মাংস এগুলো থাকে, তো যার কারণে শুধু একবারই খুললেই হয়। আর একটা নর্মাল ফ্রিজে ডিপে সব কিছু খাবার দাবার রাখি আমি, যেগুলো খাবার জিনিস সেগুলো। তো এটা কিন্তু মুছে ক্লিন করে দিয়ে এখানে একটা শেলফ আছে আমার ডিপ ফ্রিজের উপরে। এটা আমি উডেন শেলফ, এটা আমি নিজে করে নিয়েছি, মানে নিজে লাগিয়ে নিয়েছি আর কি। এটা হচ্ছে সাদা কালারের শেলফ, এটা একদম ধুলায় পড়লে বোঝা যাচ্ছে না যে কি অবস্থা, এটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে, এতটা ধুলায় ভরে পড়ে আছে। তো এই যে কলসিগুলো যেগুলো যে ব্ল্যাক কালার, এগুলো তো সাদা হয়ে গেছে ধুলো পড়ে। এগুলো একটু ভেজা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। আর এটা ভেজা টাওয়েল দিয়ে মুছে নিলে দেখতে কিন্তু খুব ভালো লাগে, রংটা ফুটে ওঠে একদম। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এই যে মোছার পরে বোঝা যাচ্ছে যে রঙগুলো ফুটে উঠেছে। মানে ফুলের কালারটা মনে হচ্ছে ঢেকে গিয়েছিল ধুলাবলি পরে, দেখা যাচ্ছিল না ফুলের যে কালারগুলো। তো এগুলো কিন্তু সব মুছে নিয়ে চকচকে হয়ে গেছে এখন। আর এই যে একটা বড় মানি প্ল্যান্টের একটি স্টিক ঝুলছে এখানে, সাথে আবার আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টও আছে এখানে ঝুলানো। তো এই যে 2টা ফ্রিজে পাশাপাশি আমার আছে এখানে। তো এরপরে কিন্তু আবার ডাইনিং টেবিলে কাভারও চেঞ্জ করতে হবে, তো এটা আজকে আর করা যাবে না, একদিনে যা তো করা যায় না। তো ওটা আবার নেক্সট দিন করব, ডাইনিং টেবিল চেয়ারের কাভারগুলো চেঞ্জ করে নিব, কারণ প্রায় 1 মাস হতে চলেছে। আর যেহেতু হোয়াইট কালারের আমার ডাইনিং টেবিল চেয়ারের কভারগুলো, তো সেগুলো কিন্তু 1 মাসের বেশি আর ব্যবহার করা যায় না, নোংরাটা হয়ে যায় অনেক। তো সেটাও করে নিব। তো এদিকে আমার কিন্তু চুলায় রান্না চলছে, তো আমি এখন কিচেনে চলে যাব, রান্নাঘরে। তো এটা একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, দেখি কেমন লাগছে এগুলো বিছিয়ে। তো এপাশে আমার বেশ অনেকটা জায়গা আছে, যার কারণে আমি 2টা ফ্রিজ কিন্তু একসঙ্গে রাখতে পেরেছি। তো এখন আমার এই যে বললাম যে হাতে আমাকে মাংস চলছে চুলায়, তো এটা কষছে মাংসটা। এটা গরুর মাংস তো হতে অনেকটা সময় লাগে, তো আমি সেজন্য হাতে মেখে এটা চাপিয়ে দিয়ে গেছিলাম, কষতে কষতে মানে লো ফ্লেমে রেখে গেছিলাম। তো এখন কষাবো ভালোভাবে, এটা কষানো হয়নি।
এদিকে আমি বাটা মাছের যে আম দিয়ে ঝাল রান্না করবো সেটা একটু ভেজে নেবো মাছটা আগে। মাছটা অলরেডি আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, ভালোভাবে ধুয়ে নিয়ে তো এখন আমি এটা ভেজে নিব। আর এই ফ্রাই প্যানটা যে কাস্ট আয়রন এটা আমি কিন্তু ব্যবহার করছি, এতটা ভালো, মাছ দিলে কিন্তু একটুও লেগে যায় না, এত সুন্দরভাবে মাছগুলো ভাজা হচ্ছে। তো এটাতে আমি সব কিছু কষে রান্নাও করি, আমি কিন্তু ভুনা টুনা করলে ওটাতে রান্না করি আমি। তো মাছগুলো কিন্তু একদমই লাগে না, মনে হয় যে একটু কমালে মানে উল্টে যাবে এমন অবস্থা, একদমই লাগে না। আবার তেলটাও খুব কম লাগে এই এই কাস্ট আয়রন ফ্রাই প্যানটাতে, তেল একদমই চষে না, তেল যেমন তেলই তেমনই থাকে। তো এই যে খুব বেশি জাল গরম হয়ে গেলে কিন্তু কমিয়ে দিতে হয়, ফ্লেমটা একটু লো করে দিতে হয়। আর এটা এদিকে পাশে কিন্তু মাংসটা কষিয়ে নেগে যাবে বলে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসটা। তো গরুর মাংসটা আমি খুব ভালোভাবে আগে ভুনে নিই, কষিয়ে নিই, তারপরে ঝোলের পানি দিই, একদম লাল লাল করে কষিয়ে নিই। তো এই যে কি সুন্দরভাবে উল্টে যাচ্ছে মাছগুলো, ভেজে নিলাম তো বাটা মাছগুলো। এমনিতে কিন্তু বাটা মাছ অনেক নরম থাকে, লেগে যায়, কিন্তু এই যে কি সুন্দরভাবে মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এটাতে, এই ফ্রাই প্যানটাতে। তো এই ফ্রাই প্যানটাতে ইউজ করে আমি খুবই আরাম পাচ্ছি, খুবই। এতে এটা আমি আম দিয়ে রান্না করবো, টক আম দিয়ে বাটা মাছের ঝাল করবো আজকে। আর এই যে গরুর মাংস, আর ফ্রিজে একটু সবজি রান্না করা আছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, একদম যে কড়া তা না, কিন্তু ওপরটা একটু লাল লাল হয়েছে, সেভাবে ভেজে নিয়েছি। বেশি কড়া করলে ভালো লাগে না খেতে, এভাবে ঠিক আছে, এভাবে মানে দুপাশটা লাল হলেই তুলে নিতে হবে। তো এখন আমি মাছটা মশলা কষিয়ে রান্না করবো। আর এটা আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবো, পেঁয়াজ কুচি করবো না, পেঁয়াজটাকে আমি ব্লাইন্ডারে একটু বেটে নিয়েছি, সেটা দিয়ে আমি হচ্ছে যে রান্না করবো আজকে এই মাছ, আম দিয়ে মাছটা। তো এর ভিতরে আমি প্রথমে আগে তেল দিয়ে পেঁয়াজ, এই যে একটু ওই যে তেলগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে দিলাম, মাছ ভাজার তেলগুলো। সাথে আর অল্প একটু তেল অ্যাড করবো, বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দিলে হয়ে যাবে। তো এর ভিতরে প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভুনে নেবো লবণ দিয়ে, তারপরে অন্য মশলা আরও দিব। তো এটাতে একটু পেঁয়াজ একটু বেশি দিতে হবে, পেঁয়াজ বাটাটা একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে এটাতে। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভুনে নিচ্ছি, কাঁচা ভাবটা যেন চলে যায়, তারপরে মশলাগুলো দিব আবার আমি। এর ভিতরে লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভুনে নিব। এরপরে আমি গুঁড়ো মশলা এবং বাটা মশলা যা লাগে সেগুলো দিব। পেঁয়াজটাকে এভাবে আগে ভুনে নিলে পেঁয়াজটা খুব ভালো, মানে গ্রেভিটা খুব ভালো হয়, গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। তো এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে 1/2 চামচ করে দিয়ে দিলাম। এখন দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এরপরে দিব আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভুনবো, আর কোনো মশলা লাগবে না। এটা প্রায় 5-7 মিনিট ভুনতে হবে খুব ভালোভাবে, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে ভুনতে হবে, যেন মশলার কাঁচা ভাবটা চলে যায় একদমই, আর একদম ভুনা ভুনা হয়ে যায়, তেলটা ছেড়ে আসে, তখনই মাছটা আমি দিব, তার আগে না। এটা একটু সময় নিয়ে মশলাটা ভুনে নিতে হবে, কারণ ঝোলের পানি খুব কম দিব, তার কারণে মশলাটার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে খুব ভালোভাবে ভুনে নিয়ে। মশলাটাকে আগে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। তো এদিকে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভুনে নিচ্ছি আমি। এরপরে মাছ দিব, মাছ দিয়ে মাছের সাথে মশলাটাকে আগে ভুনে নিব একটু, তাহলে মাছের ভিতরে মশলাটা যায়, তেল মশলাটা ঢুকে মাছটা খেতে খুব ভালো লাগে। আর এই পাশটায় আমি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন গরম পানি তুলে দিলাম। মাংসতে ঝোলের পানিতে আমি সবসময় গরম পানি ইউজ করি, তো সেটাই দিলাম গরম পানি তুলে। তো এই যে মশলাটা কিন্তু এখন আমার ভুনা হয়নি, ভুনতেছি। তো এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো আর কি। জায়গাটা কিন্তু ছোট হয়ে গেছে কড়াই, তাই মনে হচ্ছে। তো আমার কাছে বেশি বড় বড় জিনিস রান্না করতে ভালো লাগে না, ছোট ছোট জিনিসই ভালো লাগে রান্না করতে। তো একদম ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে আর কি, একদম। যেহেতু পানি কম দিব সেজন্য আমি কড়াইটাই নিয়েছি, অল্প পানি দিব, পানি বেশি দিব না, এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, ঝোল থাকবে না খুব। আর এটা যেহেতু রান্না করা মাছটা ভাজা এবং মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছি, তো পানির পরিমাণ খুব বেশি দিব না, একটু অল্প পরিমাণ দিব, রান্না করতে বেশি সময় লাগবে না। আর মশলাটার সাথে মাছটাকে আমি ভালোভাবে একটু ভুনে নিব, তাহলে মশলাটা যাবে মাছের ভিতরে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। তো এই যে আমি এখন পানি দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপের মতো পানি দিব, বেশি দিব না পানি, 1/2 মগের মতো পানি দিলাম আর কি। এরপর আমি আমগুলো ছেড়ে দিব। আমি এখানে প্রায় একটা বড় আমের অর্ধেক আম দিব। আমটা খুব টক ছিল, তো টক আম দিয়ে এটা রান্না করতে হবে, তো ভালো লাগবে খেতে বেশি। ওই গরমকালে সেজন্য কিন্তু আম দিয়ে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে।
তো এই যে পানির পরিমাণ এরকমই থাকবে। তো এটা হতে বেশি সময় লাগবে না, আর 5 মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে রান্নাটা, ফুটিয়ে নিলেই হবে। তো আম দিয়ে দেবো এখন আমি এর মধ্যে। তো এই যে আমগুলো আমি একটু কেটে নিয়েছি এভাবে করে, এটা একটা বড় আমের থেকে অর্ধেকটা আমি নিয়েছি। উপর দিয়ে আমগুলো বিছিয়ে দিলাম। দেখুন 5-7 মিনিট হলে ফুটলে কিন্তু মাছ তরকারিটা রান্না হয়ে যাবে। জালটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, হয়ে আসছে প্রায়। তো এর মধ্যে আমি এখন একটু সামান্য চিনি দিব, আর প্রথমে দিলাম টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিলাম, আর একটু সামান্য চিনি দিব এখন এর ভিতরে 1 চিমটি আর কি, হাফ চামচেরও কম একটু, কারণ টকের সাথে একটু চিনি দিলে ব্যালেন্স আছে, খেতে খুব টেস্ট হয়। আর এই তরকারিটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আম দিয়ে বাটা মাছের ঝালটা খুবই টেস্টি হয়েছে তরকারিটা খেতে। তো যার একটু ঝোল কমলে কিন্তু আমি নামিয়ে নিব। একটু গ্রেভি থাকবে, শুকনা খেতে ভালো লাগবে না, একটু গ্রেভি রাখতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। তো যে ঢেকে একটু লো ফ্লেমে রেখে দেবো আমি, তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে। তো আমি কিন্তু মাংসের ঝোলের পানি অলরেডি দিয়ে ফেলেছি, এখন আমি চুলায় চাপিয়ে দিব। এখন এটা হতে থাকবে, লো ফ্লেমে রেখে দেবো, হতে থাকবে। আর আমি গরুর মাংস প্রেশার কুকারে দিই না, এইভাবে রান্না করি, গলে যায়। পানি একটু বেশি করে দিলে গলতে গলতে গলে যাবে, কিন্তু তাল কম দিয়ে ঢেকে দিলে গলে যাবে। এখন আমি মাংসটা ঢেকে দিলাম, এখন আমি এটা হতে থাকবে জাল কম দিয়ে। এই যে একটু জিরা গুঁড়া দিয়ে আমি এর ভিতরে একদম লো ফ্লেম করে দিব, তখন মাংসটা ঝোলটা কমে যাবে এবং মাংসটাও গলে যাবে। তো এখানে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব, 1 চা চামচের মতো হবে এটা, এটা হচ্ছে হাফ চা চামচের সমান এই চামচটা। তো 1 চা চামচে দিব আমি টালা জিরার গুঁড়া দিয়ে, এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে রেখে দিব। এটাকে হাত দিতে হবে, তো এটাতে দেখা যাবে তেল ভেসে আসবে এবং মাংসটা গলেও যাবে। আর এদিকে মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে, যে মাছটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, আম দিয়ে বাটা মাছের ঝাল। তো এই যে দেখতে বুঝতে পারছেন কেমন হয়েছে কালারটা। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।